বলেছিলাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে একটা ভিডিও বানাবো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিভিন্ন দলের সফলতা ও ব্যর্থতা নিয়ে। আলোচনার মধ্যে থাকবে জামাত এনসিপি জোট সফল নাকি ব্যর্থ, এবং জামাতের আশানুরূপ সাফল্য না পাওয়ার প্রধান প্রধান কারণগুলো। জামাতের ব্যর্থতার প্রধান কারণগুলো নিয়ে পরে কথা বলবো, তার আগে কথা বলে নেই জামাত এনসিপি জোট ভালো হয়েছে নাকি মন্দ। জামাতের সাথে এনসিপির জোট করা ভালো হয়েছে কিনা তা বোঝার জন্য আমাদের আসলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, জামাত এবং এনসিপির ভোটার কারা। জামাত এবং এনসিপির অধিকাংশ ভোটাররা হচ্ছে এই শ্রেণীর যারা চায় বাংলাদেশে একটা পরিবর্তন আসুক, যারা দ্বিদলীয় বৃত্ত থেকে বের হতে চায়, রাজনীতিতে নতুন মুখ চায়, তারাই হচ্ছে জামাত এবং এনসিপির উভয় দলের ভোটার। এখন জামাত এবং এনসিপি যদি আলাদাভাবে নির্বাচন করত, তাহলে তাদের এই ভোটারগুলো ভাগ হয়ে যেত। যারা রাজনীতিতে নতুন কিছু চায়, নতুন মুখ চায়, তাদের মতামতগুলো ভিন্ন ভিন্ন বাক্সে পড়তো। ফলে জামাত এনসিপি উভয় দলই প্রচুর পরিমাণে ভোট পেলেও তারা কোনো আসনে জিতে আসতে পারত না। সেই দিক থেকে বিবেচনা করলে জামাত এবং এনসিপির জোট উভয় দলের জন্যই ইতিবাচক ফলাফল বয়ে এনেছে। জোট হওয়ার কারণে জামাত যেমন লাভবান হয়েছে, তেমনি এনসিপিও লাভবান হয়েছে। বাংলাদেশের ৩০০ আসনেই এনসিপির কমপক্ষে ২০ থেকে ৩০,০০০ ভোটার আছে। এর প্রমাণ হলো সারওয়ার তুষার এবং জামিল হিজাজি বা সাইয়েদ জামিল, ওনাদের আসনগুলোতে জামাতের ভোটাররা এনসিপিতে ভোট দেয় নাই। সেখানে শাপলাকলি প্রতীকে ভোট দিয়েছে তারাই যারা শুধু এনসিপিকে পছন্দ করে। সেখানে এনসিপি প্রচুর পরিমাণ ভোট পেয়েছে জামাতের কোনো ধরনের সাহায্য ছাড়াই। আবার জামাতকে অনেকেই পছন্দ করে না, তারা মুক্তিযুদ্ধ বিরোধী কিংবা শরিয়াপন্থী দল, বিভিন্ন ট্যাগ তাদের গায়ে লাগানো। কিন্তু শুধুমাত্র এনসিপি তাদের সাথে আছে আর এনসিপিকে মানুষ পছন্দ করে, ফলে জামাতকে অনেক মানুষ ভোট দিয়েছে। এই হিসাবে জামাতের ভোটও অনেক বেড়ে গেছে। এমনকি আল্লামা মামুনুল হকও বলেছেন এনসিপি জামাতের সাথে আছে, তাই তিনিও জামাতের সাথে থাকার আগ্রহ বোধ করেছেন। এখন জামাত এবং এনসিপির মধ্যে যদি জোট না হতো, তাহলে তাদের ভোটগুলো ভাগ হয়ে যেত এবং বিএনপি আরো 50টা আসন কমপক্ষে বেশি পেত। কিন্তু এই ভোটগুলো এক বাক্সে পড়ার কারণে জামাত এনসিপি জোট আসন তুলনামূলক বেশি পেয়েছে। কাজেই বলা যায় জামাতের সাথে এনসিপির জোট করা রাজনৈতিকভাবে সফল একটা উদ্যোগ ছিল। কিন্তু প্রশ্ন হলো, নির্বাচনের আগে জামাত এনসিপি জোট যে পরিমাণ হাইপ পেয়েছিল, নির্বাচনের পরে কিন্তু সেটা দেখা যায় নাই। নির্বাচনের আগে অনেকেই তাদের ক্ষমতা দিয়ে দিচ্ছিল, তারা সরকার গঠন করছিল, কিন্তু নির্বাচনের পরে দেখা গেল তাদের আসন 100 ছাড়াতে পারে নাই। এর কারণ কি? এর প্রথমত কারণ হচ্ছে জামাতের গতানুগতিক রাজনীতি। জামাত যে ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, গণমানুষের সাথে মেশে না, নিজেদের বলয়ে আবদ্ধ থাকে, একটা ক্লাবের মতো কাজ করে, ফলে মানুষের সাথে তাদের কানেকশন কম। এবার যারা জামাতকে ভোট দিয়েছে তারা মূলত বিএনপিকে অপছন্দ করে, তাই তারা জামাতকে ভোট দিয়েছে। যদি বিএনপির প্রতিপক্ষ হিসেবে জামাত ছাড়া অন্য কোনো মধ্যপন্থী দল নির্বাচনের মাঠে থাকতো, তাহলে তারা তাকেই ভোট দিত। কিন্তু জামাতের ভোটাররা বিএনপির চাঁদাবাজির রাজনীতির চেয়ে জামাতের শরিয়াবাদী প্রকল্পকে তুলনামূলক সহজ মনে করেছে। তাই শরিয়া ভীতি তাদের মধ্যে থাকলেও তারা চাঁদাবাজিকে আরো বেশি গুরুতর মনে করেছে, ফলে তারা জামাতকে ভোট দিয়েছে। এর মানে এই না যে তারা সবাই শরিয়া চায়। ইভেন জামাত নিজেও এই নির্বাচনে শরিয়াকে প্রধান ইস্যু করে নাই। যারা জামাতকে ভোট দিয়েছে তাদের অধিকাংশেরই শরিয়া বিষয়ে কোনো মাথা ব্যথাই নাই। তারা ভোট দিয়েছিল যেন দেশে চাঁদাবাজি মুক্ত এবং জুলাইয়ের পক্ষের একটা সরকার গঠিত হতে পারে। আর যারা শরিয়াকে প্রাধান্য দিয়েছে তারা ভোট দিয়েছে মূলত ইসলামী আন্দোলনে, এবং বাংলাদেশে শরিয়াকে পছন্দ করা ভোটারের সংখ্যা 2 থেকে 3%। জামাতের দ্বিতীয় দুর্বলতা হচ্ছে তৃণমূলে জামায়াতের লোকজন নাই, সেখানে তাদের কমিটিগুলো শক্তিশালী না, ভোটারদেরকে সাহস দেওয়ার, তাদের নিরাপত্তা দেওয়ার মতো কোনো লোক তৃণমূলে নাই। অন্যদিকে বিএনপির তৃণমূল শক্তিশালী, ফলে তারা তাদের সাপোর্টারদেরকে, তাদের ভোটারদেরকে নিরাপত্তা দিতে পারে, তাদের বিপদ আপদের পাশে দাঁড়াতে পারে, যেটা জামাত পারে না। ফলে গ্রাম অঞ্চলে প্রচুর মানুষ জামাতকে ভোট দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও তারা ভোট দেয় নাই, শুধু সামাজিক নিরাপত্তার ভয়ে। এখন প্রশ্ন হলো, জামাত যদি তাদের এই ধরনের রাজনীতি কন্টিনিউ করে তাহলে তারা কি ভবিষ্যতে সফল হবে? আমার ধারণা হচ্ছে জামাত তাদের এই গতানুগতিক রাজনীতি করে গেলে তারা ভবিষ্যতে সরকার গঠন করতে পারবে বলে আমার মনে হয় না।
জামাতের সাথে এনসিপির জোট না থাকলে জামাতের ভোট 30% থেকে 20%-এ চলে আসবে। জামাতের তাহলে কি করতে হবে? জামাতের আসলে তাদের রাজনৈতিক কৌশল এবং নীতি দুটোই চেঞ্জ করতে হবে। তারা জানে যে তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দেশে শরিয়া কায়েম করতে পারবে না। তবুও তারা শরিয়াকে প্রধান ইস্যু বা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে যদি ধরে রাখে তাহলে তাদের রাজনীতির জন্য এটা একটা নেতিবাচক কাজ হবে। এমনকি জামাতের যে নাম জামায়াতে ইসলামী, এই নামটাও তাদের রাজনীতির জন্য ক্ষতিকর। সার্বজনীন একটা রাজনৈতিক দল যেখানে সকল ধর্মের সকল শ্রেণীর পেশার মানুষ যুক্ত হবে, সেই নামের সাথে ইসলাম বা একটা ধর্মের নাম যুক্ত করে দিলে মানুষ সেখানে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। ফলে হয় তাদেরকে নিজেদের নাম এবং রাজনৈতিক কৌশল পরিবর্তন করতে হবে, অথবা তারা তাদের নীতি আদর্শকে আঁকড়ে ধরে রাখতে পারে, কিন্তু সেক্ষেত্রে সৎ লোকের শাসন চাই, ন্যায় ও ইনসাফ ভিত্তিক শাসন চাই। শরিয়ার কথাকে উজ্জ্ব রেখে রাজনীতি করলে মানুষ সেটাকে ভালোভাবে নেবে না। মানুষ মনে করবে এটা হচ্ছে জামাতের এক ধরনের মুনাফিকি। তারা এখন শরিয়ার কথা বলছে না, কিন্তু নির্বাচিত হলে ঠিকই তারা শরিয়া চাপিয়ে দিবে। তারা মোরাল পুলিশিং করবে, মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবে। ফলে জামাতকে মানুষ সার্বজনীন রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করবে না। তাই জামাতকে এখনই নির্ধারণ করতে হবে তারা আসলে কি চায়। তারা কি দেশে শরিয়াই প্রতিষ্ঠা করতে চায়, নাকি সৎ লোকের শাসন চায়?